রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ও মাধব, শুনছ? কি? এই নদীর ধারে ওই বাইচারে কার যেন লাশ পড়ে আছে। সে কি? কার গো? কি জানি, চিনতে পারলুম না। শিয়াল কুকুরে অর্ধেক খেয়ে গেছে। হায় 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 রে, হায় হায় হায়। মুন্সী প্রেমচন্দের সদ্গতি অবলম্বনে আজকের গল্প দুঃখী চামারের মৃত্যু। বাঙালি পাঠকের কাছে প্রেমচাঁদ শুধু পরিচিত নয়, পরম আদরণীয় একটি নাম। প্রেমচন্দ নিজেও বাংলা সাহিত্য ও সাহিত্য স্রষ্টাদের বিষয়ে গভীর শ্রদ্ধা ও ঔৎসুক্য পোষণ করতেন। জন্ম 31শে জুলাই 1880 সালে। প্রেমচন্দের অন্যতম পুত্র শ্রী অমৃত রায়ের সহযোগিতায় 80টির মতো গল্প নির্বাচন করে অনুবাদ করানো হয়েছিল। মানবযাত্রী দলের কথাকার প্রেমচন্দ বিশ্বাস করতেন, জীবনের নানা সংগ্রামের মধ্যে এক পরম সৌন্দর্য বিরাজ করে। সেই সৌন্দর্যে প্রাণিত তাঁর গল্পের দুনিয়া। কাশীনগর থেকে 4 মাইল দূরবর্তী লোহি গ্রামে পিতা মুশি অজয়ব লাল শ্রীবাস্তব আর মাতা আনন্দের সংসারে যে শিশুর জন্ম হয়েছিল, জন্মের সময়ে তার বাবার দেওয়া নাম ছিল ধনপত রায় বা খুল্ল তাঁতের দেওয়া নাম নবাব রায়। কিন্তু পরবর্তীকালে তিনি প্রেমচন্দ নামেই বিখ্যাত হন। বাঙালি পাঠকের কাছে তিনি প্রেমচাঁদ। 1907 প্রকাশিত হল প্রেমচন্দের প্রথম ছোট গল্প দুনিয়া কা সবসে অনমোল রতন। তাঁর প্রথম গল্প সংকলন সোজ এ ওতন 1908 গল্পগুলির 5টিতেই উর্দুতে লেখা। লিখেছেন বহু চিত্রনাট্যের সংলাপ, লিখেছেন প্রায় 11টি উপন্যাস, অজস্র ছোট গল্প, বরদান, প্রেমা, সেবাসদন, প্রেমাশ্রম, রঙ্গভূমি, কায়াকল্প, নির্মলা, গবন, কর্মভূমি, গোদান, অসমাপ্ত মঙ্গলসূত্র। প্রকাশ করেন প্রায় 300 গল্প, যেগুলি গ্রন্থিত হয় সোজ এ ওতন থেকে আরম্ভ করে হিন্দি সপ্ত সরোজ 1917 সালে, নওনিধি, বড়ে ঘর কি বেটি, প্রেম 25, প্রেম দ্বাদশী, প্রেম প্রসূন, প্রেম তীর্থ, প্রেম চতুর্থী ইত্যাদি। পঞ্চফুল, অগ্নিসমাধি এগুলি তাঁর উল্লেখযোগ্য রচনা। এই মহান কথা সাহিত্যিকের 1936-এর 8ই অক্টোবর সকাল 7টায় প্রয়াণ ঘটে। গল্পটির রূপান্তর, নাট্যরূপ ও সংলাপ লিখেছেন তপন বিশ্বাস। তপন বিশ্বাসের জন্ম 9ই আগস্ট 1961 সালে। তাঁর জন্ম কলকাতা শহরেই। স্কুলের পড়াশুনো কলিন্স ইনস্টিটিউশনে, এরপর কলেজ জীবন শেষ করেন তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে। তাঁর রচিত বিভিন্ন নাটক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য চলো যাই ভূতের দেশে, ভুল ভুলাইয়া, আরশিনগর, ভগবান টগবান, গাধা গুণগান। এছাড়া অসংখ্য চিত্রনাট্য তিনি রচনা করেছেন বিভিন্ন গল্প ও নাটক। ভগবান টগবান এবং গাধা গুণগান তাঁর অন্যতম রচনা। শুরু হচ্ছে মুন্সী প্রেমচন্দের সদ্গতি অবলম্বনে আজকের গল্প দুঃখী চামারের মৃত্যু। গ্রামের শেষ প্রান্তে এই পাড়া, নাম চামার পাড়া। বেশ কয়েক ঘর চামার বসবাস করে এই পাড়ায়। এখান থেকে কিছুটা দূরে বামুন পাড়া, সেখানে ব্রাহ্মণদের বাস।
চামারপাড়ার লোকেরা তাদের পুজো পার্বণে, বিয়ে, শ্রাদ্ধে, বিভিন্ন ক্রিয়াকর্মে বামুন ঠাকুরদের ডাকে তারা চামার বাড়িতে এসে ক্রিয়াকর্ম করে দিয়ে যান। চামাররা সাধ্যমতো বামুন ঠাকুরদের ঝুলি ভরে দেয়। আজ দুঃখীরাম চামারের বাড়িতে মহা ব্যস্ততা, কারণ তার মেয়ে গুড়িয়ার বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে, যদিও তার বয়স অল্প, কিন্তু এসব অঞ্চলে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন সকাল, দুঃখীর বউ ঝুরিয়া বাড়ির উঠোন ঝাঁট দিচ্ছে। বাড়ির সংলগ্ন ঘাস জমিতে দুঃখী ঘাস কাটছে। ওই ঘাস বোঝা করে ঠাকুর মশায়ের বাড়িতে নিয়ে যেতে হবে তাকে তুষ্ট করার জন্য। এ গ্রামের এই রীতি। গুড়িয়া উঠোনের একপাশে এক্কা দোক্কা খেলায় ব্যস্ত, ওদিকে খোঁটায় বাঁধা বাছুরটা একটানা ডেকে চলেছে। দুঃখী ঘাস কাটা শেষ করে ঘাসের বোঝাটা ভালো করে বেঁধে রেখে উঠোনে এসে দাঁড়ায়। ঝুড়িয়ারও ঝাঁট দেয়া শেষ। সে ঝাঁটাটা একপাশে রেখে বলে, তাহলে বেরিয়ে পড়, দেরি করিস না। ঠাকুর মশাই আবার অন্য কোথাও বেরিয়ে যেতে পারেন। একটু একটু জল দে তো। ঝুরিয়া ঘরে যায়, কুঁজো থেকে জল গড়িয়ে নিয়ে এসে সামনে দাঁড়ায়, বলে, কি হলো, শরীর খারাপ লাগছে? না, ওই মাথাটা একটু চক্কর দিল। দে জলটা দে। এই নে। দুঃখী জল খায়। পারবি যেতে? হ্যাঁ হ্যাঁ পারবো। ও হ্যাঁ, ঠাকুর মশাই বসবেন কিসে, কিছু ভেবেছিস? কোথাও একটা খাটিয়া পাটিয়া পাবি না? বামুন বাড়ি থেকে না হয় একটা চেয়ে আনিস। তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস যে শুনলে পিত্তি জ্বলে যায়। বামুন পাড়ার ওনারা আমাকে খাটিয়া দেবে কেন? একটুকুন আগুন পর্যন্ত বাড়ি থেকে দেয় না, খাটিয়া দেবে। কুয়োর ধারে গিয়ে এক গোটি জল চেয়ে পাই না, তারা খাটিয়া দেবে? এ কি আমাদের খুঁটে কঞ্চি ভুসি কিংবা কাঠ যে যারা যেমন খুশি নিয়ে যাবে? তুই বরং আমাদের খাটিয়াটাকেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দে। গরমের দিন ঠাকুর মশাই আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমাদের খাটিয়াতে উনি বসবেন না, দেখিস নি কিরকম আচার বিচারে থাকেন। তাও তো বটে, চামারদের খাটিয়াতে বামুন মানুষ বসেন কি করে? যাচ্ছে না? তাহলে কি করা যায় বলতো? আচ্ছা, মহুয়া পেড়ে এনে তাই দিয়ে আসন বানিয়ে নিলে হয় না? মহুয়া তো বড় বড় লোকেরা খায়, মহুয়া পবিত্র। সেই ভালো, তুই বরং মহুয়া পাতা পেরে এনে ভালো করে একটা আসন বানিয়ে রাখ। আচ্ছা, আমি বানিয়ে রাখবো খন। তুই যা, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ঠাকুর মশাইয়ের জন্য তো সিধে লাগবে। ঠিক আছে, আমাদের থালাটাতে সিধে সাজিয়ে রাখবো। আমাদের থালাতে যদি সিধে না নেন? থালা আমি ধুয়ে দেব। না না, অমন সর্বনেশে কাজ করিস না, তাহলে সিধেও যাবে, থালাও ভাঙা পড়বে। টান মেরে বাবা ঠাকুর থালাখানা ছুঁড়ে ফেলে দেবেন। ওনার বড় তাড়াতাড়ি রাগ চেপে যায়, আর রাগ চাপলে কাউকে রিয়াত করেন না, এমনকি নিজের মাকেও না। এই তো সেদিন ছেলেটাকে এমন পেটান পিটিয়েছে যে সে বেচারা আজও হাত ভাঙা নিয়ে ঘুরছে। পাতাতে করেই সিধে দিয়ে দিস। আর হ্যাঁ, দেখিস তুই কিন্তু কিছু ছুস না। কোনো গোরের মেয়েকে ডেকে নিয়ে সাউর দোকান থেকে সিধের জিনিস নিয়ে আসিস। সিধেতে সব জিনিস যেন ঠিক থাকে। সিধের জন্য কি কি আনবো? কি কি লাগে বলতো? আটা লাগে জানি, আর যে কি লাগে? 1 সের আটা লাগে, 8 সের চাল, পোয়াটাক ডাল। কি ডাল? মুসুর ডাল তো লাগে শুনেছি। আর কি? আর আতপো ঘি। ঘি? ঘি লাগে নাকি? তা লাগবে না? ও আচ্ছা বেশ, তারপর? নুন হলুদ ব্যাস। শোন, পাতার এক কোণে 4 আনা পয়সাও রেখে দিস। গোরের মেয়েকে না পেলে তুই কমলিকে নিয়ে যাস। দেখিস তুই কিন্তু কিছু ছুস না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সব কিছু বুঝিয়ে পড়িয়ে দুঃখী ঘাসের বোঝাটা মাথায় চাপিয়ে ঠাকুরমশায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে। খালি হাতে বাবা ঠাকুরের কাছে যায় কোন মুখে? আর শ্রদ্ধা জানাবার উপকরণ বলতে ওই ঘাস।
ওর কাছে আর কী বা আছে? ওকে খালি হাতে দেখলে তফাৎ থেকেই ঠাকুরমশায় দূর দূর করে খেদিয়ে দেবেন। তাই ঘাসের বোঝাটা নিয়ে চলল দুঃখী। পথে বুধনের সঙ্গে দেখা। বুধন ক্ষেতে কাজ করছিল, সে ক্ষেত থেকে হাঁক পারল। কোথায় যাস রে দুঃখী? ঠাকুর মশাইয়ের বাড়ি। ঠাকুর মশাইয়ের বাড়ি কেন? তোর বাড়িতে পুজো নাকি? না, পুজো না। তবে দুঃখী বুধনের কাছে এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, মেয়েটার বিয়ে দিতে হবে না, তাই বাবা ঠাকুরের বাড়ি যাচ্ছি বিয়ের দিনক্ষণ ঠিক করতে। ও ভালো, যাও সাবধানে যাও। তা ঘাসের বোঝাটা কি উপহারের সামগ্রী নাকি? হ্যাঁ গো, কিছু তো দিতে হবে, না হলে বাবা ঠাকুরের মন উঠবে। যাই বুঝলে, না হলে দেরি হয়ে যাবে। দুঃখী দ্রুত পা চালিয়ে ঠাকুরমশায়ের বাড়ির দিকে চলল। এদিকে দুঃখীর বাড়িতে দুঃখীর বউ ব্রাহ্মণ আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সে ডাক দিল মেয়েকে। দুঃখীর ছোট্ট মেয়ে গুড়িয়া তখন তার ছাগল ছানাগুলোকে ঘাস পাতা খাওয়ানোয় ব্যস্ত। নে, এগুলো নে, শিগগিরই সব খেয়ে ফেল, একটুও ফেলবি না কিন্তু। গুড়িয়া, গুড়িয়া, কি মা? এদিকে আয় তো। কি বলো? চল, আমরা মহুয়া পাতা পেরে আনি। মুহা পাতা কি হবে মা? বাবা ঠাকুরকে বসতে দিতে হবে না? বাবা ঠাকুর কে? আরে ঠাকুর মশাই, বামুন ঠাকুর মস্ত লোক, এ গায়ে সবাই ওনার কথা মেনে চলে। উনি আসবেন কেন? সে কি রে, বিয়ের দিন ঠিক করতে হবে না? কার বিয়ে মা? ও হো, তুই বড় প্রশ্ন করিস। চল দেখি, আর কথা বাড়াস না। ঝুরিয়া আর গুড়িয়া মহুয়া পাতা সংগ্রহ করতে বেরিয়ে গেল। পণ্ডিত ঘাসিরাম পরম ঈশ্বর ভক্ত। ঘুম থেকে উঠেই পূজা অর্চনা নিয়ে পড়েন। হাত মুখ ধুতে ধুতে 8টা বেজে যায়। তারপর শুরু হয় পুজো। পুজোর প্রথম কাজ হলো ভাং ঘোটা। তারপর আধ ঘন্টা ধরে বসে চন্দন ঘষেন। আয়নার সামনে বসে একটা কাঠি দিয়ে কপালে অসীম ধৈর্য সহকারে তিলক আঁকেন। চন্দনের 2টো রেখার মাঝখানে সিঁদুরের লাল ফোঁটা কাটেন। একে একে বুকে হাতে গোল গোল মুদ্রা আঁকেন চন্দনের। এরপর ঠাকুরের বিগ্রহকে স্নান করান, চন্দন দিয়ে সাজান, বিগ্রহের সামনে ফুল দেন, আরতি করেন, ঘণ্টা বাজান। 10টা নাগাদ উনি পুজো সেরে ওঠেন। ভাঙের শরবত খেয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে 2-4 জন যজমান এসে পড়ে বাড়িতে। ঠাকুরমশাই ঘাসিরাম পণ্ডিত তাদের হাতে হাতে ঠাকুরের প্রসাদ ফলমূল বিতরণ করেন। তারা ঘাসিরামকে প্রণাম করে বিদায় নেয়। এটা ঘাসিরামের পেশা, বংশ পরম্পরায় এই চলছে। আজ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে উনি দেখেন দুঃখী চামার এক গাঁটরি ঘাস নিয়ে বসে আছে। দুঃখী ওকে দেখেই সাষ্টাঙ্গে দণ্ডবৎ করে জোর হাতে উঠে দাঁড়ায়। বাবা ঠাকুরের তেজদীপ্ত মূর্তি দেখে দুঃখীর হৃদয় ভরে ওঠে। আহা, কি দিব্য মূর্তি! ছোটখাটো গোলগাল, তেল চকচকে চেহারা, মসৃণ কপাল, প্রসন্ন বদন, ব্রহ্মতেজে প্রদীপ্ত নয়ন, সিঁদুরের আর চন্দনের রেখায় দেখাচ্ছে যেন সাক্ষাৎ দেবতা। দুঃখীকে দেখে শ্রীমুখে বলে ওঠেন, আজ কি মনে করে এলি রে দুখিয়া? দুঃখী মাথা হেঁট করে বলে, আগে মেয়েটার বিয়ে দিচ্ছে বাবা ঠাকুর, পাজি পুজি দেখে একটা শুভ লগ্ন দেখে দিতে হবে। যে কখন দয়া হবে ঠাকুর? আজ তো সময় হবে না রে। সময় হবে না? আমি যে সব ব্যবস্থা করে ফেলেছি বাবা, দয়া করুন মহারাজ, আমার বউ অপেক্ষা করছে। না না, আমি পারবো না, আমার এখানে অনেক কাজ পড়ে আছে, সেসব সারতে হবে, অনেক সময় লেগে যাবে। ঠাকুর আমায় দয়া করুন, আপনি আপনি যা বলবেন আমি তাই করে দেবো। ঠিক আছে ঠিক আছে, না হয় সন্ধে নাগাদ যাব। না না হুজুর, বেলাবেলি চলুন, সন্ধেবেলা কাজে অসুবিধা হবে। আহ, তুই দেখছি ছিনে জোকের মতো লেগে রয়েছিস। এই ঘাসটা কোথায় রাখি হুজুর? ওই 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 গরুটার সামনে দিয়ে দে ওটা।
হ্যাঁ, আর আর ঝাঁটাটা নিয়ে বাড়ির দরজাটার সামনে ঝটপট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দে দেখি। বৈঠকখানাটাও আজ কদিন ধরে লেপা পোছা হয়নি, ওটাকেও গোবর জল দিয়ে ভালো করে নিকিয়ে দে তো। আমি ততক্ষণ সেবা টেবা সেরে নিই, তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে যাব। হ্যাঁ। ঠিক আছে বাবা ঠাকুর। ও হ্যাঁ, এই এই কাঠটাকেও একটু চিরে দিস তো। এ তো গাছের গুড়ি হুজুর, একদিনে কাটা যাবে? কেন যাবে না? বেশ যাবে। নে নে নে, হাত লাগা, হাত লাগা। ওই যে কুড়ুলটা নিয়ে নে। আচ্ছা দাঁড়া দাঁড়া, শোন, খামারে ঝুড়ি চারেক ভুসি পড়ে আছে, ওগুলোকে নিয়ে এসে ওই ভুসি রাখার ঘরটায় রেখে দিস, কেমন? নে, যা 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 বললাম করে ফেল, যা। ঠাকুরমশাই খেতে চলে গেলেন। দুঃখী সকাল থেকে কিছু খায়নি, জোর খিদে পেয়েছে ওরও, কিন্তু খাবার পাবে কোথায়? কে ওকে খেতে দেবে? বাড়ি এখান থেকে মাইল খানিক দূরে। বাড়ি যেতে চাইলে ঠাকুরমশাইকে যেতে দেবেন? যদি বলে বসেন আজ আমি আর যাব না। এইসব বড় মানুষের মেজাজ এক এক সময় এক এক রকম। বেচারা খিদে চেপে রেখে হুজুরের হুকুম তামিল করতে শুরু করে দিল। দরজায় ঝাড়ু দিল, বৈঠকখানাকে নিকিয়ে নিল গোবর জল দিয়ে। এই সব কাজ সারতে সারতে বেলা 12টা বেজে গেল। এদিকে খিদেও পেয়েছে, তবু সে কুড়ুল হাতে এগিয়ে গেল গাছের গুঁড়িটার দিকে। চোখের সামনে ভেসে উঠল ঝুরিয়ার মুখ, কানে বাজতে লাগলো মেয়ে গুড়িয়ার পায়ের তোড়ার শব্দ। গুড়িয়া যখনই এক্কা দোক্কা খেলে তখনই ওই শব্দটা হয়, ঝুনঝুন ঝুনঝুন করে। দুঃখী গাছের গুঁড়িটায় কুড়ুলের এক কোপ দিল, মোটা মতন একটা গাঁট। কুড়ুলটা ঠিকরে এলো। দুঃখী টের পেল এ তার কাজ নয়। সে ঘাস কেটে বাজারে নিয়ে গিয়ে বেচে, কাঠ চেরার অভ্যেস আদৌ তার নেই। তার ওপর এই মোটা মতন গাঁট। এর ওপর কত লোকই না তাদের শক্তি প্রয়োগ করেছে, কেউ সফল হতে পারেনি। দুঃখীও তার শক্তি ও দৃঢ়তা নিয়ে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। নরম ঘাস ওর খুরপির সামনে মাথা নোয়ায়, কিন্তু এই কঠিন কঠোর পাথরের মতো গাছের গুঁড়ি যেন পৃথিবীর যাবতীয় অন্যায় অবিচারের অনড় প্রতীক হয়ে দুঃখীর সামনে হাজির। দুঃখী চোয়াল শক্ত করে, চোয়াল শক্ত করে আরেক কোপ মারল। তারপর পরপর বেশ কয়েক কোপ। দুঃখী ঘেমে নিয়ে উঠল, হাঁপাতে থাকে, অবসন্ন হয়ে বসে পড়ে, আবার উঠে দাঁড়ায়। হাত ওঠাতে গিয়ে ওঠাতে পারে না, পা দুটো কাঁপে, কোমর সোজা করে দাঁড়াতে পারে না, মাথা ঝিমঝিম করে, চোখে অন্ধকার দেখে। ভাবে এক ছিলিম তামাক যদি টানা যেত হয়তো একটু তাগদ পেতাম, কিন্তু কলকে তামাক এখানে পাবো কোথায়? এটা তো বামুন পাড়া, বামুনরা তো আর আমাদের নিচু জাতের মতো তামাক খায় না। দূরে একটা মহুয়া গাছের নিচে একজন গোর সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখীর গাছের গুঁড়ি কাটা দেখছিল। তাকে দেখতে পেয়ে দুঃখী ডাক দিল, ও ভাই শুনছো? কি বলছো? এক ছিলেম তামাক আর একটা কোলকে দিতে পারো? কলকে তামাক দিতে পারি, কিন্তু আগুন নেই আমার কাছে। আগুনের জন্য ভেবো না, ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে আগুন পেয়ে যাব। ওই মোটা গাছের গুঁড়িটা তুমি কাটতে পারবে? চেষ্টা তো করতে হবে। তোমার আগে অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি। হ্যাঁ, ভীষণ শক্ত। তুমি পারবে না। ওই লোকটা বামুন না পিশাচ? শরীরে একটু মায়া দয়া নেই? ও কথা বলো না, পাপ হবে, আমার মেয়ের অকল্যাণ হবে। আমি যাই দেখি হুজুরের বাড়িতে আগুন পাই কি না। দুঃখী হুজুরের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। সে একটু আগে দেখে গেছে বাড়িতে রান্না হচ্ছিল। এখানে নিশ্চয়ই আগুন মিলবে। হুজুর কি এতটাই নিষ্ঠুর? হতেই পারে না। যার দেবতার প্রতি এত ভক্তি শ্রদ্ধা, তার মানুষের প্রতি করুণা হবে না? ছি, লোকটা কি সব বাজে কথা বলল হুজুরের নামে।
সে দুয়ারে দাঁড়িয়ে হাঁক পাড়ে। বাবা ঠাকুর, একটু আগুন যদি পেতেম, এক ছিলেম তামাক টেনে নিতাম। আরে ওই শালা দুখিয়া চামার, ওকে বলেছি কাঠটাকে একটু চিড়ে দিতে। আগুন তো রয়েছে, দাও না একটু। পুঁথিপত্তরের ফেরে ধরম করম সব কিছু তো মাথা খেয়ে বসে আছো। চামার হোক, ধোপা হোক, নাপিত হোক, মাথা উঁচু করে একেবারে বাড়ির ভেতর চলে আসবে। এ যেন হিন্দুর বাড়ি নয়, একটা সরাইখানা। বলে দাও পোড়ার মুখকে চলে যেতে, না হলে পোড়া কাঠ ওর মুখে গুঁজে দেব। আগুন চাইতে এসেছে, সাহস কত! আরে ছেড়ে দাও, ভুল করে ফেলেছি। ভুল করেছে মানে? ও জানে না ও চামার, নিচু জাতের লোক? ওদের বামুন ঠাকুরদের বাড়িতে হুটহাট ঢুকে পড়তে নেই? ঢুকেছে তো কি হয়েছে, ও তো তোমার কোনো জিনিসপত্র ছোঁয়নি। একটুখানি আগুন দিয়ে দিচ্ছ না কেন? কেন দেব কেন? বাড়ির একটা কল্যাণ অকল্যাণ নেই? শোনো, ও যে কাজটা করছে ওটা আমাদেরই কাজ। কাজ করে দিচ্ছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? বাড়ি অপবিত্র করে দিয়ে যাবে? ঘরে ঠাকুর দেবতা নেই? আরে বাবা শোনো, ভালো করে শোনো, ওই গাছের গুঁড়িটা ও চেলা করে দিচ্ছে। ওটা যদি কোনো মজুরকে দিয়ে চেলা করাতাম তাহলে অনেক টাকা পড়ে যেত। তা বলে ম্লেচ্ছটা বাড়ির ভেতর ঢুকে পড়বে? শালার কপাল খারাপ, এছাড়া আর কি। বেশ, এবারের মতো দিয়ে দিচ্ছি, কিন্তু আবার যদি কোনো ব্যাটা বাড়িতে ঢোকে তো তার মুখে নুরও জেলে দেব। সব কথাই কানে আসে দুঃখীর। সে মনে মনে ভাবে, শুধু শুধু এলাম। সত্যিই তো, বামুন পণ্ডিতের বাড়ির ভেতরে চামার ঢোকে কি করে? বড় পবিত্র এনারা, তাই তো দুনিয়ার সবাই এত খাতির করে, তাই তো এত মান্যিগণ্যি। মুচি চামার তো নয়, এই গাঁয়েই বুড়ো হলো, এ আক্কেলটুকুন হলো না যে আমার কি হবে, হবে কি করে? নিচু জাত তো, নিজেকে ধিক্কার দিতে লাগলো দুঃখী। এমন সময় বামুন গিন্নি জ্বলন্ত একটা চেলা কাঠ নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। দুঃখী যেন হাতে স্বর্গ পেল, তাড়াতাড়ি জোর হাত করে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, মা ঠাকুরন, বড় ভুল হয়ে গেছে গো, বাড়ির ভেতরে চলে এসেছি, বড্ড ভুল হয়ে গেছে মা। চামারের বুদ্ধি তো, এতটা মুখ্য সূক্ষ্ম যদি নাই হব তাহলে লাথিজাটা খাবো কেন? বামুন গিন্নি জ্বলন্ত চেলা কাঠটা চিমটে ধরে এনেছে। হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে আগুনটাকে দুঃখীর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, নে নে ধর, নিয়ে বিদেয় হ, আর কথা বাড়াস না। আগুনের বড় একটা টুকরো এসে দুঃখীর মাথায় পড়ল। তাড়াতাড়ি পিছু হটে সে মাথা ঝাঁকালো। তার মন বলে উঠল, এ হলো গে পবিত্র বামুনের বাড়িকে অপবিত্র করার সাজা। ভগবান হাতে হাতে সাজা দিয়েছেন, এই জন্যেই তো সারা দুনিয়া বামুনদের এত ভয় করে। অন্য সব লোকের টাকা পয়সা মার যায়, কই বামুনের পয়সা মেরে নিক তো কেউ, গোষ্ঠী শুদ্ধ সবার সর্বনাশ হয়ে যাবে না? পা পচে গলে খসে পড়বে না? বাইরে এসে সে তামাকে টান দেয়। যে লোকটা দুঃখীকে তামাক দিয়েছিল সে এসে হাজির হয়, দুঃখীর পাশে বসে বলে, কি হে, আগুন পেলে তাহলে? হ্যাঁ ভাই, পেলাম। কিছু বললো না, অমনি অমনি দিয়ে দিল? হ্যাঁ বলেছে, সে তো আমারই দোষ। কেন, কি করেছিলে? বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলাম তো। তাতে কি হয়েছে? মানুষ তো মানুষের বাড়িতেই যায়, এতে দোষের কি আছে? আরে ভাই, সব মানুষ সমান নয়। চামার আর বামুন ঠাকুর এক হলো? ওরা হলো উঁচু জাত, আমরা হলাম নিচু জাতের মানুষ। আমরা যদি ওদের উঠোনে পা দিই, ওদের বাড়ি অকল্যাণ হবে না? যাক, এখন দেখি কাঠটা চেরাই করি। কাট না, ওটা গাছের গুড়ি, দেখো পারো কি না। যাই, বেলা হয়ে গেল। দুঃখী কুড়ুলটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় গুঁড়িটার দিকে। তারপর দুহাতে কুড়ুলটা মাথার ওপর তোলে আর নামিয়ে কোপ মারে বিশাল আকার কাঠটার ওপর। খটাখট খটাখট আওয়াজ হতে থাকে। বাড়ির ভিতরে ঘাসিরাম খেয়ে উঠলেন। এক ঘটে জল নিয়ে দাওয়ায় এসে দাঁড়ালেন। দূরে তাকিয়ে দেখলেন দুঃখী কাঠ কেটে চলেছে। খটখট করে কাঠ কাটার শব্দ ভেসে আসছে। বামুনগিন্নি পিছনে এসে দাঁড়ালেন। বামুনগিন্নির কেমন যেন একটু মায়া হয় দুঃখীর ওপর।
আগুনটা বড় জোর ছোঁড়া হয়ে গেছে। বেচারির মাথার উপর পড়েছে তো, ওর বোধ হয় খিদেও পেয়েছে। চামার হলেও খিদে তো পেতেই পারে, মানুষ তো। ঘাসিরামকে বলেন, ওকে কিছু খেতে টেতে দাও, সেই কখন থেকে কাজ করছে। রুটি আছে? 2-4খানা হবে হয়তো। 2-4খানায় কি হবে বেটা চামার, কম করে শেরখানেক তো গিলবে। ওরে বাপ রে, শেরখানেক? তাহলে থাকবে। কিছু ভুসি থাকলে আটার সঙ্গে মিশিয়ে 2খানা মোটা চাপাটি সেঁকে দাও না, শালার পেট ভরে যাবে। ওই পাতলা পাতলা রুটিতে এসব ছোট লোকের পেট ভরে না, এদের তো জোয়ারের মোটা চাপাটি চাই। ছাড়ো তো, এই দুপুর রোদে কে মরতে ওসব করে। তবে থাক, এক বেলা না খেলে ওদের কিছু হবে না। দুঃখী আরেক ছিলিম তামাক খেয়ে কুড়ুল হাতে নেয়। দম নিয়ে হাতে একটু জোর পায়। প্রায় আধ ঘন্টা ধরে এক নাগাড়ে কুড়ুল চালিয়ে যায়। তারপর অবসন্ন হয়ে মাথাটা চেপে ধরে বসে পড়ে। সেই লোকটা আবার আসে, বলে, কেন জানটা খোয়াচ্ছ দাদা? বুড়ো বয়সে সব ধকল কি পোষায়? ওই গাঁট কিছুতেই ফাটবে না, বেকার বেকার হয়রান হচ্ছ। এখনো এক গাড়ি ভুসি আনতে হবে রে ভাই। খেতে কিছু দিয়েছে না শুধু কাজ করিয়ে চলেছে? গিয়ে চেয়ে টেয়ে নিচ্ছ না কেন? বলছো কি, বামুনের অন্ন আমাদের পেটে হজম হবে? হজম ঠিকই হবে, আগে পাও তো। নিজেরা ঠিক খেয়ে নিয়ে তোমাকে কাঠ চেরার হুকুম দিয়ে আরাম করে ঘুমোচ্ছে। জমিদারও তো কিছু না কিছু খেতে দেন, হাকিমও বেকার খাটালে কিছু না কিছু মজুরি দেন। ইনি তো ওদেরও ছাড়িয়ে গেছেন। নিজেকে ধাম্মিক বলে জাহির করেন, দুবেলা ভগবানের সেবা করেন, অথচ মানুষকে করেন দুচ্ছাই। এসব ধম্মে সইবে না। আস্তে আস্তে বল রে ভাই, শুনে টুনে ফেললে বিপদ হবে, মার ধরেও খেতে হবে, শেষে আমার কাজটাও যাবে। তুমি বড় ভীতু। কি করব বল, আমার মেয়েটার কথা ভেবে সব সয়ে যেতে হয়। এ গাঁট চেরা তোমার কম্ম নয়, জান গেলেও পারবে না। ঠাকুর মশাই এই কাঠটা পেলেন কোত্থেকে? সে জেনে তুমি কি করবে? এরা যে কাঠ থেকে হাতিয়ে নেয় তার ঠিক আছে? কিন্তু এটাকে আমি কোপাবো কতক্ষণ ধরে? এত কুপিয়েও তো চেরা যাচ্ছে না, একটুখানি চিরও খাচ্ছে না। তুমি কতক্ষণ ধরে কোপাবে এটাকে? ওদিকে বাড়ির এখনো শতে কাজ পড়ে রয়েছে, কাজকর্মের বাড়ি, একটা না একটা কাজ তো লেগেই আছে। কিন্তু এ কথা কাকে বলবো, কে শুনবে আমার কথা? আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, ভুসিগুলো আগে নিয়ে এসো। তারপর পণ্ডিতকে বলো যে কাঠটা আজ চেরাই করতে পারলাম না, কাল এসে না হয় চিরে দিয়ে যাব। সেই ভালো, ভুসিগুলো আগে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, দেরি করো না। আমি এখন যাই। ঝুড়ি মাথায় করে দুঃখী খামার থেকে ভুসি বয়ে আনলো। বাড়ি থেকে খামার বেশ দূর। খুব চাপাচাপি করে ঝুড়ি যদি ভরে আনতে পারত তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যেত বটে, কিন্তু মাথায় ঝুড়ি তুলে দেবে কে? পুরোপুরি ঠাসা ঝুড়িটাকে একা মাথায় তুলতে পারে না, তাই অল্প অল্প করেই আনে। বিকেল 4টে নাগাদ ভুসি আনা তার শেষ হয়। পণ্ডিত মশাইয়েরও ঘুম ভাঙে। তিনি মুখ হাত ধুয়ে পান খেয়ে বাইরে আসেন। দেখেন ঝুড়ির ওপর মাথা রেখে দুঃখী ঘুমোচ্ছে। জোরে হাঁক দেন, দুখিয়া, ওরে ও দুখিয়া, বলি ঘুমোচ্ছিস? কাঠ তো এখনো যেমন কাঠ ঠিক তেমনি পড়ে রয়েছে। এতক্ষণ তুই করছিলি কি? এক মুঠো ভুসি আনতেই দিন কাবার করে ফেললি। ওরে আবার পড়ে পড়ে ঘুমোচ্ছিস? নে নে, তোল তোল, কুড়ুল তোল, কাঠটা চিড়ে দে। তোকে দিয়ে তো একটুখানি কাঠ চেরানো যায় না। বড় ভুল হয়ে গেছে হুজুর, ভুসিগুলো এনে শরীরটা টলছিল, ভাবলাম একটু জিরিয়ে নিয়ে কাঠ চেরা শুরু করব, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। শরীরটা ঠিক নেই তো। শরীর ঠিক নেই, তুই এসেছিস কেন? লগ্নও তাহলে তেমনি হবে, বুঝলি? আমাকে কিন্তু তখন বুঝতে পারবি না। সাদে বলে ছোট জাতের ঘরে খাবার জুটলো তো ব্যাস, ওদের মতিও পাল্টে গেল। দুঃখী আবার কুড়ুল হাতে নিল। দুঃখী যে কথা বলবে ভেবেছিল সেসব ভুলে গেল। খিদে পেট পিঠে লেগে গেছে। সেই সকাল থেকে জলটুকু পর্যন্ত খায়নি।
সময়ই পায়নি। উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছে, দেহ বসে যাচ্ছে, তবু মনটাকে শক্ত করে উঠে দাঁড়ালো সে। পণ্ডিত শুভ সময়টা ঠিকমতো যদি না দেখে দেন তাহলে হয়তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্যেই তো সংসারে তার এত খাতির, এত মান। শুভ মুহূর্তেরই সব খেলা, যাকে ইচ্ছে শেষ করে ফেলতে পারেন ইনি। ঠাকুরমশাই কাঠটার কাছে এসে দাঁড়ান আর উৎসাহ দিয়ে যান। মার মার, কষে মার, কষে মার, মার মার মার, আবার মার, ফের মার। আরে হিরে, মার মার, জোরে মার, আরে জোরে জোরে মার, জোরে জোরে মার। তোর হাতে কি জোর নেই? হ্যাঁ, খাসনি নাকি? লাগা, কষে লাগা, কষে লাগা। কি হলো, কি হলো? দাঁড়িয়ে কি ভাবছিস? হুজুর, হুজুর, এটা কি ফাটানো যাবে? খুব যাবে, খুব যাবে। নে নে, মার মার মার। ফাটলো বলে, ওই তো ফাটলো বলে। দেখ ও, দেখ ওই 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 চির জায়গাটা দে, দে দে দে। দুঃখীর হুঁশ থাকে না। কি এক গুপ্ত শক্তি ওর বাহু দুটিতে ভর করেছে। ক্লান্তি, অবসাদ, ক্ষুধা সবই যেন মুহূর্তের মধ্যে উবে যায়। নিজের বাহুবলে নিজেই অবাক। এক একটি আঘাত পড়ছে যেন বজ্রের মতো। আধ ঘন্টা ধরে উন্মাদের মতো সে কুড়ুল চালিয়ে যায়, যেন কোনো হিংস্র জানোয়ার ভর করেছে তার দেহ মনে। কার উপর আক্রোশে ফেটে পড়তে চাইছে সে। বহু যুগের, বহু অত্যাচার, অনিয়মের মূর্ত প্রতীক যেন এই প্রকাণ্ড গাছের গুঁড়ি, আর তার উপাসক এই ঠাকুর মশায়। রৌদ্রদগ্ধ দ্বীপ্রহর যেন সমস্ত চরাচরকে খেপিয়ে তুলেছে। দুঃখীর দেহের ঘাম ঝরে মাটিতে পড়ছে। দুঃখীর লাল চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে, তৃষ্ণায় ছাতি ফেটে যেতে চাইছে, তবুও হার মানতে চায় না। নাগাড়ে কুড়ুল চালিয়ে যায়। শেষে কাঠখানাও মাঝখানে ফেটে যায়। সেই সঙ্গে দুঃখীর হাত থেকে কুড়ুলটা ছিটকে পড়ে। মাথা ঘুরে পড়ে যায় দুঃখী। ক্ষুধায়, তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন দেহটা ধপ করে পড়ে যায়। চিত হয়ে পড়ে দুঃখী জোরে জোরে দম ফেলতে থাকে। ঠাকুরমশাই ডাকেন, নে 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 রে দুখিয়া, দুখিয়া উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আরে আরো আরো 2-4 কোপ দিয়ে দে। ওট 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 দুখিয়া, 2-4 কোপ দিয়ে দে, আর 2-4 কোপ দিয়ে দে, পাতলা পাতলা চেলা করে দে। ওট ওট। দুঃখী ওঠে না। ঠাকুরমশাইও ওকে আর বিরক্ত করা উচিত মনে করেন না। তিনি বাড়ির ভিতরে গিয়ে ভাঙের শরবত খান, শৌচকর্ম সারেন, স্নান করেন। তারপর গায়ে নামাবলি চাপিয়ে সেজেগুজে বাইরে বেরোবার সময় পিছন থেকে বামুনগিন্নি ডাকে, শুনছো? বলছি ওই চামারটা আছে না গেছে? ওহো, আবার পিছু ডাকো কেন? এই রে, ভুল হয়ে গেছে। দুগ্গা দুগ্গা। ঠাকুরমশাই বাইরে এসে দেখেন দুঃখী তখনও একইভাবে পড়ে রয়েছে। সামনে গিয়ে ঠাকুরমশাই জোরে জোরে ডাক দেন, এই দুঃখী, দুঃখী, তুই কি শুয়েই থাকবি নাকি? আরে নে, ও চল চল চল, তোর বাড়ি যাব। সব জিনিস টিনিস ঠিকঠাক জোগাড় করে রেখেছিস তো? দুঃখী কিন্তু ওঠে না। নিথর দেহটা পড়ে থাকে। ঠাকুরমশাইয়ের মনে মনে ভয়। তিনি কাছে গিয়ে একটু ঝুঁকে দুঃখীর মুখটা দেখেন। চোখ নিষ্পলক, বুক ওঠানামা করছে না, কুড়ুলটা দূরে পড়ে আছে। ঠাকুরমশাই ভোরকে গিয়ে বাড়ির ভিতর যান। মহুয়া গাছের তলা থেকে সেই লোকটা সব লক্ষ্য করে। তারপর ধীরে ধীরে দুঃখীর দিকে এগিয়ে আসে। দুঃখীকে দেখে বুঝতে পারে দুঃখী আর নেই। সে তখন সেখান থেকে দৌড়ে পালায়। ওদিকে ঠাকুরমশাই গিন্নিকে গিয়ে বলেন, এই দুখিয়াটা মনে হচ্ছে মরে গেছে, বুঝলে? সে কি? এই তো কাট কাটছিল। হ্যাঁ, কাঠ চিরতে চিরতে পড়ে মরে গেছে। সর্বনাশ! এখন কি হবে বলো তো? কি আবার হবে? চামার বস্তিতে খবর পাঠিয়ে দাও, মরা তুলে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সারা গাঁয়ে খবর রটে যায়।
বামুনদেরই ঘর সব, কেবল এক ঘর চামার। দুঃখী যেখানে পড়ে আছে সেখান দিয়ে হাঁটা সবাই ছেড়ে দিল, কিন্তু কুয়োতলায় যাবার রাস্তা ওদিক দিয়েই। জল আনবে কি করে? চামারের মরার পাশ দিয়ে জল আনতে যাবে কে? একজন বুড়ি বলে, ও ঠাকুর মশাই, মরাটা এখনো ফেলছো না কেন? গায়ে কি কেউ জল টল খাবে না নাকি? ওদিকে সেই লোকটা চামার বস্তিতে গিয়ে সবাইকে সাবধান করে দিয়ে আসে। খবরদার, মরা আনতে কেউ যাবি না, এক্ষুনি পুলিশ আসবে, তদন্ত হবে। মজা পেয়েছে নাকি যে একজন গরিব বেচারাকে এভাবে প্রাণে মেরে ফেলবে? ঠাকুর মশাই হন আর যেই হন না, সে তো নিজের কাছে। এই খুনের বিচার চাই, পুলিশ আসুক, তদন্ত হোক। তার আগে কেউ যদি লাশ আনতে যায় তাহলে তাকেও পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। এরপরেই দেখা যায় হন্তদন্ত হয়ে ঠাকুর মশাই চামার বস্তিতে হাজির। কাকুতি মিনতি করে বলেন, ওরে ওরে তোরা একবার চল দেখি, লাস্টার একটা গতি কর, গায়ের লোক তো টিকতে পারছে না। না ঠাকুর, পারবো না। সে কি রে, কেন? কিছু টাকা চাই? এই তো না হয় দেবো। যা ওই খালের ধারে ফেলে দিয়ে আয়। আহা, আর দেরি করিস না, এরপর মরা পচতে শুরু করবে। না, লোকটাকে খুন করা হয়েছে, পুলিশ আসুক, তদন্ত হোক, তারপর লাশ উঠবে ওখান থেকে। আরে এসব কি বলছিস রে? তোরা এত অমানবিক! একটা মানুষ মরে গেছে, তার কোনো গতি করবি না? ছি, এখানে থাকাও পাপ। ধুর, আমি যাই। ঠাকুর মশাই ব্যর্থ হয়ে বিদায় নিলেন। দুঃখীর বউটা আর মেয়েটা হাহাকার করতে করতে ছুটল ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। দুঃখীর বউ ঝুরিয়া, মেয়ে গুড়িয়া আর কজন চামার বউ কাঁদতে কাঁদতে ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে হাজির হলো। তারা দেখল বাড়ির সদর দরজা বন্ধ। ক্ষোভে আছড়ে পড়ল দরজার উপরে। দরজা ভিতর থেকে শক্ত করে বন্ধ। ঝুরিয়া আর মেয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিতে লাগলো। ওদের সঙ্গে যোগ দিল চামার বউগুলো। তারা এমন জোরে ধাক্কা দিতে লাগলো যেন দরজা ভেঙে ফেলবে, যেন তাদের যুগ যুগ ধরে নিপীড়ন বঞ্চনার প্রতিশোধ নিতে চায়। তাদের যাবতীয় আক্রোশ ফেটে পড়ে সুদৃঢ় দরজার গায়ে। বাড়ির ভিতর বামুন গিন্নি গজগজ করতে করতে বলেন, এই ডাইনিগুলোর কান্না কি থামবে না? এদের গলা ব্যথাও করে না? তুমি যাও, ওদের তাড়াও, আমার আর সহ্য হচ্ছে না। দরজা খুলল না। বাইরে তখনও ঝুরিয়া কেঁদে চলেছে। দরজার উপর আছড়ে আছড়ে পড়ছে অনড় অটল দুয়ার, কালা পাহাড়ের মতো দাঁড়িয়ে। এমন সময় সেই লোকটি ছুটে এলো চামার বস্তি থেকে অনেক লোকজনকে সঙ্গে নিয়ে। প্রবল জোরে তারা দরজা ধাক্কাতে লাগল, যেন সমস্ত আক্রোশে দরজা তারা ভেঙেই ফেলবে। মুন্সী প্রেমচন্দের সদ্গতি অবলম্বনে দুঃখী চামারের মৃত্যু গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।